রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 মাস পর আগের ভাড়ায় ফিরল গণপরিবহন। তবে অনেক গণপরিবহনে প্রত্যেক সিটের পাশাপাশি দাঁড়িয়ে চলছেন যাত্রীরা, মানছেন না স্বাস্থ্যবিধি। আর এসব দেখভালের জন্য কাউকে পাওয়া যায়নি রাস্তায়। যদিও বিআরটিএ বলছে নিয়ম মেনেই চলছে গণপরিবহন। তদারকিতে মাঠে আছে 9টির বেশি পর্যবেক্ষক দল। এক্ষেত্রে নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। আগের ভাড়ায় প্রত্যেক সিটে যাত্রী নিয়ে চলার কথা গণপরিবহনের, মেনে চলার কথা স্বাস্থ্যবিধি। কিন্তু প্রথম দিনেই গণপরিবহনের এমন ছবি বলে দিচ্ছে কতটা নিয়ম মানছে গণপরিবহন। প্রত্যেক সিটে যাত্রী তো আছেই, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দাঁড়িয়েও গন্তব্যের পথে যাত্রী। 1 তারিখ থেকে তো নিয়ম করা হয়েছে যে যাওয়া যাবে। ভাই গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়ায় যাওয়া লাগবে। মাস্ক কই? মাস্ক মুখে মাস্ক বলে রেখাই পড়ছে। গেট লাগা দিন, এটা হচ্ছে ভুল হয়েছে, সরি। এখন পুরো লোকাল মানে লোকালের থেকেও খারাপ হয়ে গেছে। যদিও রাজধানীর বেশিরভাগ গণপরিবহনেই আসন অনুযায়ী যাত্রী পরিবহন করেছে, তবে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতা সবার। মাস্ক বাধ্যতামূলক করা হলেও সেই মাস্ক পরা নিয়েই যত অনীহা যাত্রী, চালক, হেল্পার সবার। আগে যে ভাড়া ছিল সেই ভাড়া নেওয়া হয়েছে। সচেতনতা কারোর মধ্যে নাই, এমনকি গা ঘেসে ঘেসে আমরা বসতেছি। পুরো এই লোকাল ছেড়ে দিচ্ছে, পুরো মাঠের ভিতরে পুরো আমাদের ছেড়ে দিচ্ছে। এখন আমাদের এই সব মাস্ক, হ্যান্ড গ্লাভ, পিপি এগুলো পরে লাভ নাই। শুধু রাজধানী নয়, গণপরিবহনের এমন চিত্র পাওয়া গেছে সারা দেশেই। তবে দূরপাল্লার বেশিরভাগ বাসে আসন অনুযায়ী হয়েছে যাত্রী পরিবহন। অভিযোগ আছে ভাড়া নিয়ে খেয়াল খুশি মতো নিচ্ছে, জেনারেলি যেরকম নেই তার থেকে একটু বেশি আছে। তবে প্রথম দিনেই এমন নিয়ম না মানার প্রবণতায় রাস্তায় পাওয়া যায়নি পর্যাপ্ত কর্তৃপক্ষ। যদিও বিআরটিএ পরিচালক বলছেন অনিয়ম তদারকিতে মাঠে আছে তাদের পর্যবেক্ষক দল। সরকারের যে নির্দেশনা সেভাবে মেনেই আসলে এটা পরিবহন পরিচালিত হচ্ছে। 9-এর অধিক মোবাইল কোর্ট এটা চালু আছে এবং 3 টার্মিনালে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিলেন্স টিম কাজ করতেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। তবে এর মধ্যেও একটা অংশের যাত্রীরা মেনে চলার চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি, কিন্তু পাশাপাশি বসাই থাকছে না সামাজিক দূরত্ব। এই করোনাকালে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত ছাড়াই গণপরিবহনে প্রত্যেক সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা। যদিও করোনা সংক্রমণের উপর এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত আগামী 7 থেকে 14 দিন। প্লাবন রহমান, নিউজ 24, বনানী, ঢাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্টুডিওতে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে সব সিটে যাত্রী বসাতে আবারও আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? সিদ্ধান্তটা তখন আসলে 60% ভাড়া বাড়িয়ে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল শুরু করে, তখন প্রথম 2-1 দিন কিছুটা স্বাস্থ্যবিধি মানা হয়েছিল। এরপরে কিন্তু আপনার যে প্রতি এক সিট বাদ দিয়ে যে যাত্রী বসানোর কথা, সেই সিদ্ধান্ত কিন্তু আসলে আর প্রতিপালিত হয়নি। এবং বিগত 2 মাসে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতি সিটেই যাত্রী বসে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দাঁড়িয়েও যাত্রীরা যাচ্ছে। সেক্ষেত্রে যেটা হতো যে আপনার যাত্রীদের বাড়তি যে 60% ভাড়া সেটি প্রদান করতে হতো। আজকের থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে ভাড়াটা আগের অবস্থায় আসবে, সেটা একটা স্বস্তির দিক। কিন্তু অস্বস্তির দিক এই ক্ষেত্রে যে আপনার যে প্রতি সিটে যখন যাত্রী বসে যাচ্ছে এবং আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরে গণপরিবহনের সিটের যে ডেনসিটি আমরা দেখি যে 2টি সিট এবং পাশাপাশি যখন 2 জন যাত্রী বসে, আসলে তাদের মধ্যে মানে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি জায়গাও কিন্তু থাকে না। মানে অলমোস্ট আপনার 2 জন প্রায় গা ঘেঁষাঘেঁষি করে বসে। এবং সেই ক্ষেত্রে আবার যদি আমাদের অনেকের মধ্যে আবার মাস্ক পরিধান করার ক্ষেত্রে অনীহা
রয়েছে এবং সেটি যদি ঘটে তাহলে কিন্তু করোনা সংক্রমণের যেই ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ বাসের জায়গাটা কিন্তু আপনার খুব স্বল্প পরিসরের জায়গা এবং সেখানে যদি 50 জন যাত্রী থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হবেই। মানে স্বাস্থ্যবিধি মেনে আসলে গণপরিবহন চলাচল করা অন্তত ঢাকা শহরের ক্ষেত্রে সেটা বাস্তবসম্মত নয় এবং এই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই কিন্তু যাত্রীদের এই গণপরিবহনে চলাচল করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যারা যাত্রী হিসেবে পরিবহনে উঠছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। আপনি যখন বাসার বাইরে বের হবেন, বিশেষ করে গণপরিবহনে ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং হাতে আপনার গ্লাভস রাখতে হবে এবং যতটুকু নিজের সুরক্ষা করা যায়। আর আরেকটি বিষয় আপনাদের প্রতিবেদনে যেটি বললেন বিআরটি এর একজন কর্মকর্তা, আসলে আমাদের দেশে সিদ্ধান্ত অনেক সময় বলা হয় যে এই সিদ্ধান্ত দেওয়া হলো, কিন্তু সেটা বাস্তবে আপনার মানা হচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য কিন্তু আসলে মাঠে কাউকে পাওয়া যায় না, সেটি খুবই দুঃখজনক। যদি বিআরটি এর পক্ষ থেকে পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা রাখা হয় তাহলে অন্তত মানে দাঁড়িয়ে যাত্রী যদি নেওয়া বন্ধ করা যায় সেক্ষেত্রেও কিছুটা যারা ভিতরে যাত্রী থাকে তারা হয়তো কিছুটা সেফ থাকবে। তারপরেও আমি শুরুতে যেটা বলেছি যে এত সিটের ডেনসিটি এত বেশি থাকে যে সেখানে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা যাত্রীদের অনেক কঠিন হয়ে যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল আশা করেন সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দলটি এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতাকর্মীরা। এছাড়াও রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। পুনরুদ্ধার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করতে লড়াই করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। প্রতিষ্ঠার 42 বছরে বিএনপি এখন সবচেয়ে দুঃসময় পার করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিরোধী দলকে দমন করতে সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। দলের চেয়ারপারসন কারাবন্দী, প্রবাসের বাসিন্দা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। মির্জা ফখরুল মনে করেন সর্বস্তরের নেতাকর্মীদের নামে মামলার জটে গতি পায়নি খালেদা মুক্তির আন্দোলন সহ সরকার বিরোধী আন্দোলনগুলো। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। শারীরিকভাবে অসুস্থ বিএনপির দলীয় প্রধান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই মুহূর্তে আছেন সাময়িক মুক্তিতে। এদিকে বছরের পর বছর মামলা জট থেকে মুক্ত হতে না পেরে দলের নেতাকর্মীরাও হয়ে পড়েছে হতাশ ও নিষ্ক্রিয়। কর্মসূচি ভিত্তিক আন্দোলনে রাজপথে বা নির্বাচনের মাঠে সুবিধা করতে না পারায় আন্তর্জাতিক মহলের নজরও কাটতে পারেনি বিএনপি। এই সময়ে বিএনপি একটা কঠিন সময় অতিক্রম করছে। 1 লক্ষের উপরে মামলা এবং কয়েক শত আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে। এই একটা অবস্থার প্রেক্ষিতে যখন আমাদের বাক স্বাধীনতা নেই, যখন আমাদের সংগঠন করবার স্বাধীনতা খর্ব হয়ে গেছে, সেই সৃষ্টি করা একটা প্রতিকূল অবস্থার মধ্যে সম্পূর্ণ বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কিন্তু কাজ করছি। একদিকে দলীয় প্রধানের কারাবন্দী দশা, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বিদেশে। তাই আগামী নির্বাচন কেন্দ্রিক দলের হাল ধরা নিয়েও বিএনপির ভেতর চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে যে তারেক রহমান নয়, তার মেয়ে জাইমা কিংবা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিএনপির হাল ধরবেন। আপনার মন্তব্য কি? এগুলো সমস্ত গল্প, সত্য সেটাই যেটা আছে। তার জন্য তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন,
আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা কারাগারে আছেন, সেই জন্য উনি দায়িত্ব পালন করছেন, করবেন। তবে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বরাবরই বলে আসছেন ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার কথা। বিএনপি মহাসচিব জানালেন, প্রতিষ্ঠার ৪৩তম বছরে দলটি নতুন করে ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছে। এবার একটা প্রতিষ্ঠাবার্ষিকীটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় শপথ। সেই শপথ হচ্ছে যে প্রথম শপথ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। জামায়াতে ইসলামী ইস্যুতেও দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন এক সময়ের ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব। এটা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু আছে, আমাদের দলেও এটা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোদি রোডে সম্পন্ন হল ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠান। আজ দুপুরের পর এই শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এর আগে মঙ্গলবার সকালে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসমাতুলি ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় ভারতের ১৩তম এই রাষ্ট্রপতিকে। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ৫ দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জি যুগের। চিকিৎসাধীন অবস্থায় প্রণবের করোনা পজিটিভ রিপোর্ট আসায় দিল্লির নিজ বাড়ি থেকে শুরু করে লোদি রোডের মহাশ্মশান সবখানে স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়। কোভিডের বিধিনিষেধ মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও একই নিয়ম মেনে সামিল হয়েছেন শেষকৃত্যে। কোভিড প্রটোকল মেনে মহাশ্মশানেও রাখা হয় সীমিত লোক। এর আগে দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণবের মরদেহ নিয়ে আসা হয় তার লোদি রোডের বাসভবনে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব দলের রাজনৈতিক নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। প্রায় ৩ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর সাবেক এই রাষ্ট্রপতি প্রয়াণে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে সরকারি ছুটি। আসমাতুলি, নিউজ 24। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন মুক্তিযুদ্ধের ২০ সেনা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম। দুপুরে রাজধানীর সবুজবাগের শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। এর আগে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় রণাঙ্গনের এই বীরকে। তানজির মেহেদীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মঙ্গলবার সকাল সিএমএইচ থেকে বনানী ডিওএইচএস ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তমের মরদেহ। জেলা প্রশাসকের উপস্থিতিতে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। বেলা ১১টা পর্যন্ত মন্দিরে রাখা হয় তার মরদেহ। রণাঙ্গনের সহযোদ্ধা আর সাবেক সহকর্মীরা যেমন সিআর দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তেমনি এসেছিলেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। সিআর দত্ত সাহেব একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। দেশের যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসাবেই সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। অসাম্প্রদায়িক চেতনার এই মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন সিআর দত্তের সন্তান ও নিকটাত্মীয়রা। বাইরের মাটিতে আছেন, উনি ইংরেজিতে কথা বলছিলেন আমার সাথে, বললেন আই এম ভেরি হ্যাপি। এটাই তার শেষ কথা এবং অবশ্যই দেশের জন্য ওনার অপরিসীম টান। দেশে ফিরে আসার জন্য উনি সবসময় বলতেন আমি কবে দেশে যাব। সব কমিউনিটি যেন ইকুয়াল রাইটস পায়, এটা তার তো একটা বিরাট ব্যাপার ছিল। সবসময় হি ফট ফর ইট। ওনার যে স্বপ্নটা, আই ফিল দ্যাট এটা বাস্তবায়ন ডেফিনেটলি হচ্ছে এবং আরও হবে, এবং আই এম প্রিটি শিওর হি ইজ হ্যাপি অ্যাবাউট দ্যাট। তারা এমন এক ধরনের মানুষ যে তারা চলে গেলে সেটা মেনে নেওয়া যায় না আসলে, তাই না? কখনোই তাদের যাওয়ার সময় হয় না, যদিও বয়সের হিসাবে হয়তো চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তারপরেও মনে হয় যে না, ওনারা কখনো যাবেন না, ওনারা থাকবেন। এর আগে ভোরে বনানীর ডিওএইচএসে বিএনপি সহ সাবেক সেনা কর্মকর্তারা সম্মান জানান সিআর দত্তকে। শেষকৃত্যের জন্য সিআর দত্তের মরদেহ নেওয়া হয় সবুজবাগ বরদেশ্বরী শ্মশানে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব ও 3 বাহিনীর প্রধানরা। স্বাধীনতার পরপর থেকেই তিনি চিফ অফ লজিস্টিক্স হিসাবে এবং ৭২তম ব্রিগেড কমান্ডার হিসাবে এই সেনাবাহিনীর
কে গড়ে তোলার ক্ষেত্রে অনেক গৌরবময় অবদান রাখেন। তপধ্বনি ও রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে শেষ বিদায় দেওয়া হয় বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তকে। 25 আগস্ট ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যু হয় 93 বছর বয়সী এই মুক্তিযোদ্ধার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কুরেশির জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। সকালে জানাজার পর তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে, ডিইউজে নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। সোমবার ৭৯ বছর বয়সে মারা যান ফেরদৌস আহমেদ কুরেশি। আজ বাদ আসর ফেনীর দাগনভূঞা উপজেলায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। প্রায় 150 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া আদায় বিশেষ চিরুনি অভিযানে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসায়িক ট্রেড লাইসেন্স না থাকা ও অবৈধ সাইনবোর্ড ব্যবহারকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করছে সিটি কর্পোরেশন। এই সময় সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে প্রায় 2,40,000 ভবন মালিক। প্রতি বছর গড়ে হোল্ডিং ট্যাক্স আদায় হয় প্রায় 450 কোটি টাকা। সবশেষ আর্থিক অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় মাত্র 300 কোটি টাকা। অবশিষ্ট প্রায় 150 কোটি টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান ঘোষণা করে মাঠে নেমেছে ডিএনসিসি। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার 33 নম্বর ওয়ার্ড থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় বেশ কয়েকটি আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স এবং অনুমোদিত সাইনবোর্ড না থাকায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 2019-20 আছে, আমার 2020-21 আমাদের করতে দিছে, আমরা এখনো হাতে পাই নাই। আমি যতদূর পেয়েছি তাদের কোনো অনুমোদন নাই। আমি তাদেরকে বলেছি আগে অনুমোদন নেবেন, তারপর আপনি স্টার্ট করবেন। হোল্ডিং ট্যাক্স আদায়ে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন মেয়র আতিকুল ইসলাম। যারা ট্যাক্স দিচ্ছে না অনতিবিলম্বে আপনারা ট্যাক্স দিবেন, নাহলে আপনাদের এগেনস্টে আমরা ক্রোকি মামলা এবং সকল সম্পত্তি ক্রোক হয়ে যাবে। এটিও কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই। আপনারা নিজেরা এসে ট্যাক্স দেন, অনলাইনে যান, অনলাইনেও কিন্তু ট্যাক্স দিতে পারবেন, কিন্তু ট্যাক্স সবাইকে দিতে হবে, এটির কোনো বিকল্প নাই। হোল্ডিং ট্যাক্স আদায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে সিটি কর্পোরেশন। আমরা উদ্যোগ নিয়েছি এবং তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের কাছে পুনরায় তাগিদপত্র দেবেন তথ্যমন্ত্রী। সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। এছাড়া মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে নিবন্ধন প্রাপ্তি যেন সহজ হয় তা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন তিনি। শালি জয় রিপোর্ট। নিয়মিত বৈঠকের অংশ হিসেবে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে মূলধারার সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। করোনা দুর্যোগে সংবাদপত্র শিল্পের নানামুখী সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল আদায়ে তথ্যমন্ত্রীকে তাগিদ দেন সম্পাদকরা। কয়েকশো কোটি টাকার বিল বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে আটকে আছে। আমরা আলোচনা করেছি যে আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে একটি তাগিদপত্র দিব, কারণ ইতিপূর্বে ক্যাবিনেট ডিভিশন থেকে সব মন্ত্রণালয় এবং দপ্তরে এই পত্রপত্রিকার বিল ছাড় করার জন্য তাগিদপত্র দেওয়া হয়েছিল। সেটির আলোকে আমরাও একটি তাগিদপত্র দিয়েছিলাম এবং সেটি দেওয়ার পর কিছু বিল ছাড় হয়েছিল, কিন্তু যে পরিমাণ বিল বকেয়া আছে সেই তুলনায় যে পরিমাণ ছাড় হয়েছে সেটি খুবই নগণ্য। সেজন্য আমরা আরেকটি তাগিদপত্র দিব। আলোচনা হয় মূলধারার সংবাদপত্রগুলোর অনলাইন নিবন্ধন নিয়েও। মন্ত্রী মহোদয় আশ্বস্ত করলেন আমাদেরকে খুব দ্রুত এই সংকট নিরসন হবে এবং খুব দ্রুত অনলাইনগুলোর অনুমোদন দিয়ে দেওয়া হবে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর, মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলোর একটা আইনের আওতার মধ্য থেকেই আমরা অনুমোদন নিয়ে থাকি সংবাদপত্রের।
তো সেখানে নতুন করে আবার তারপরেও আবার তদন্ত সম্পন্ন হলো। আমরা মনে করি দীর্ঘসূত্রতা যাতে না হয়, দীর্ঘ সময় যাতে অতিক্রম না হয়, সেই কারণে আমাদের প্রস্তাব ছিল একটু দ্রুততম সময় করার জন্য, এবং তিনি আশ্বস্ত করলেন যে এটা খুব দ্রুততম সময় আমাদের অনলাইনের অনুমোদনগুলো দিয়ে দেবেন। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে সারা বিশ্বেই সংকটে রয়েছে গণমাধ্যম। বাংলাদেশে এই সংকট কাটিয়ে উঠতে শুধু গণমাধ্যম নয়, প্রয়োজন সকলের সম্মিলিত চেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের 3 কর্মকর্তা। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী 4 অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। মামলায় 18 সাক্ষীর মধ্যে 7 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে গেল 13 আগস্ট এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 9, 11, 16 তারিখে এই সোনালী ব্যাংকে জমা দিয়েছিলেন এবং সেখানে এই টাকাটা ক্যাশ হয় এবং পরবর্তীতে আরেকটি ডেটে 1,49,00,000 টাকা তার আপন ভাইয়ের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং 74 লক্ষ টাকা আরেকটি অ্যাকাউন্টে, ওই আপন ভাইয়েরই আরেকটি অ্যাকাউন্টে দেওয়া হয়। তো সেই বিষয়টাই আজকে ওনারা বলে গেছেন এবং এই ডকুমেন্টসগুলো আজকে আদালতে দাখিল করেছেন। আদালত এগুলোকে প্রদর্শনী হিসেবে চিহ্নিত করেছেন। এবারে করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে আরও 1950 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং এই সময় মারা গেছে 35 জন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,209টি। এ পর্যন্ত দেশে মোট 4,316 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। দেশে করোনা শনাক্ত হয়েছে মোট 3,14,946 জনের। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন এবং মোট সুস্থ 2,08,177 জন। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় মোট 2,28,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে 4,000-এর বেশি। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল 2,56,21,000। মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,54,000। কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের শীর্ষে থাকলেও 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ভারতে। প্রাণ হারিয়েছে 8 শতাধিক। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে 490 ও 619 জনের মৃত্যু হয়েছে। গেল আগস্টের 25 তারিখের পর 24 ঘন্টায় 1000-এর নিচে নেমে এসেছে ইটালির দৈনিক সংক্রমণের সংখ্যা। কোভিড-19-এর ভ্যাকসিন উদ্যোগের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 40 কোটি ইউরো প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনা 83 বাংলাদেশিকে কোয়ারেন্টিন শেষে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। ভিয়েতনামে বাংলাদেশি এম্বাসি দখলের অভিযোগ রয়েছে প্রতারণার শিকার হওয়া এই বাংলাদেশিদের বিরুদ্ধে। এই আসামিরা যেহেতু বিদেশে অবস্থানকালীন সময়ে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, সেক্ষেত্রে তারা বাংলাদেশে আসার পরেও এখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন। ডাকাতি, ছিনতাই সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন এবং তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছেন। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রম বাজারকে প্রশ্নের মুখোমুখি করেছেন। সে কারণেই তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সাক্ষী দিয়েছেন মামলার জব্দ তালিকার সাক্ষী র্যাবের ডিএডি সাইফুল ইসলাম। এর আগে 23 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 31 আগস্ট দিন ধার্য করেন আদালত। আজকে মোটামুটি 2 জনের সাক্ষী কমপ্লিট হয়ে গেল। আগামীকালকে আবার ধার্য তারিখ আছে। এই মামলাটা আপনারা জানেন যে অস্ত্র মামলা। এই পাপিয়ার এবং মফিজুর রহমান তাদের ফ্ল্যাটের থেকেই
তাই ডাইনিং রুমের থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা মতে আমাদেরকে ওইটা সার্টিফাইড কপি সংগ্রহ করা হয়েছে, আমরা সেটা সার্টিফাইড কপি পেয়েছি এবং আমরা দ্রুততম সময়ে এই চার্জ গঠন এবং সামগ্রিক বিষয়ে আমরা উচ্চ আদালতে আমাদের আবেদন করব। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার আন্তর্জাতিক খ্যাতিমান প্রকৌশলী মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকীর 12তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED প্রতিষ্ঠা করেন। কামরুল ইসলাম সিদ্দিকী 2008 সালের এই দিনে ইন্তেকাল করেন। LGED প্রতিষ্ঠার পাশাপাশি তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। এছাড়া রাজধানীর অবকাঠামো উন্নয়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 71 পরবর্তী সময়ে নিজস্ব ধ্যান ধারণাকে বিশ্ব প্রেক্ষাপটের সঙ্গে সমন্বয় করে দেশ উপযোগী প্রযুক্তির মাধ্যমে গ্রাম বাংলার যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো উন্নয়নে তিনি অক্লান্ত কাজ করেছেন। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নীত করা সহ মোট 6 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 6,628 কোটি 99 লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা থেকে আসবে 4,593 কোটি টাকা আর সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে 2,071 কোটি টাকা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পর্যায়ক্রমে সব আন্তঃজেলা সড়ক এবং সব মহাসড়ক 4 লেনে উন্নীত করা হবে। দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $39 বিলিয়ন ছাড়িয়েছে। মঙ্গলবার দিনের শুরুতেই বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $39.40 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে তা দিয়ে আগামী 10 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রফতানি আয়ও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অগস্ট মাসের শেষ 27 দিনে প্রবাসীরা $172 কোটি 58 লাখ দেশে পাঠিয়েছেন। জুলাই মাসে পাঠিয়েছেন $260 কোটি। জুন মাসে দেশে এসেছে $183 কোটি 30 লাখ। অতীতে কখনোই ধারাবাহিকভাবে এত রেমিটেন্স দেশে আসেনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের নজরদারি এড়িয়ে লাদাখের পাহাড়চূড়া দখলে নিল ভারতীয় সেনাবাহিনী। বেইজিং প্রথম থেকেই পর্বতচূড়াকে নিজেদের বলে দাবি করে আসছে, যাতে তারা কৌশলগতভাবে প্যাংগং লেকের গোটা দক্ষিণ অংশের উপরে নজরদারি চালাতে পারে। এই ঘটনায় ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ এনে তাদের রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লাদাখের প্যাংগং তাশো লেকের দক্ষিণাংশে বিপুল সংখ্যক সেনা নিয়ে বিতর্কিত সীমানার একটি পাহাড় দখলে নেয় চীনার পিপলস লিবারেশন আর্মি PLA। তবে তাদের সামরিক পদক্ষেপ রুখে পাহাড়টি আবার নিজের দখলে নিয়েছে বলে দাবি ভারতের। মঙ্গলবার সকালে ভারতের বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে প্যাংগং লেকের দক্ষিণাংশ দখল নেওয়ার খবর। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, চীন সেনারা বিতর্কিত সীমান্তে স্থিতি অবস্থা বিঘ্নিত করায় সামরিক হামলা চালানো হয়। চীনা সেনারা যদি পাহাড় নিয়ন্ত্রণে নিত তাহলে তারা কৌশলগতভাবে বেশ এগিয়ে যেত, কেননা তারা দারপোক, চুশুল, দেমচোক অঞ্চলের সড়কে ব্যাঘাত সৃষ্টি করতে পারত। ভারতের অভিযোগ অস্বীকার করে চীনের পাল্টা দাবি, ভারতীয় সেনারা
চীনের সার্বভৌমত্বে আঘাত এনেছে। চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও শান্তি স্থিতিশীলতা রক্ষায় দেশটি কড়া নজরে রাখছে বলেও জানানো হয়। চীনের সীমানারক্ষীরা নিয়ন্ত্রণ রেখায় অবস্থান করতে বাধ্য। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষীরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। গেল 15 জুন গালওয়ান সংঘর্ষে 20 ভারতীয় ও 40 চীন সেনা হতাহতের পর লাদাখের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর, ফুটবল। রীতিমতো নাটকের রূপ নিয়েছে লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য। প্রতি মুহূর্তেই আসছে নতুন খবর, যোগ হচ্ছে নতুন সব সমীকরণ। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আপাতত টাকা খরচ করে লিওনেল মেসিকে দলে ফেরাবে না তারা। কেবল ফি ট্রান্সফারে মেসিকে পাওয়া গেলে ইতিহাদে দেখা যাবে খুদেই জাদুকরকে। মেসি ও বার্সার মুখোমুখি অবস্থান কোন দিকে যাবে তার ধারণা পাওয়া যাবে বুধবার। মেসির বাবার সাথে বৈঠকে বসবেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।